গল্পের নাম দরজা খোলা ছিল। পাঠক ও লেখক দীপেন মুখার্জি, সম্পাদনা এবং পরিচালনায় রয়েছে বিথিকা হালদার। ভালোবাসা কিনা জানি না, ভালোবাসা শব্দটার সঙ্গে অনেক দায়িত্ব, বিশ্বাস আর পরিণতি জড়িয়ে থাকে। ছোটবেলার অনুভূতিগুলোকে তাই ভালোবাসা বলবো কি বুঝি না। তবে মনে হয় ভালোবাসার প্রথম খেলাটা শুরু হয় বাড়িতেই, বাবা মাকে দেখে। আমাদের পাড়ায় একটা ক্লাব ছিল, সেখানে বিকেলে খেলা হতো, শরীরচর্চা, ড্রিল, প্যারেড আর মাঝে মধ্যে নাটকের রিহার্সাল হতো। সেই ক্লাবেই যেন আমি নিজেকে খুঁজে পেতাম। একদিন নাটকের রিহার্সাল হচ্ছে, রাজা রানী আছে না, রাজা আসেনি আর রানীর প্রক্সি দিচ্ছে পাপড়ি। এই পাপড়িকে ঘিরেই আমার আজকের গল্প। আমি করতাম কমেডি চরিত্র। সেদিন আমাকে বলা হলো রাজার প্রক্সি দিতে। সংলাপ ছিল, রাজা রানীকে বলবে যে কোনো সময় শত্রু আক্রমণ করতে পারে দেশকে, কিছু ভাবতে হবে। আমি না ভেবেই বলে ফেললাম, এই যে শুনছো, যে কোনো সময় দেশে আক্রমণ হতে পারে। ঠিক যেভাবে বাড়িতে মা বাবা এই কথা বলে ডেকে ডেকে, ঠিক সেইভাবে। সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল। পাপড়িও হেসে ফেলেছিল। খুব সুন্দর বললেন কিন্তু আপনি। ছোট্ট একটা প্রশংসা, কিন্তু সেই কথাটা আজও আমার কানে বাজে। ক্লাব থেকে একসঙ্গে বাড়ি ফেরা আমাদের কোনো দিনই হতো না। ওদের তো দুটো গাড়ি আছে, যে কোনো একটা গাড়িতে ওরা চলে যেত, আর আমি দূরে দাঁড়িয়ে দেখতাম। হাত নাড়ার কোনো দিন সাহস হয়নি। আর আরেকটা কথা, তখন কলকাতার রাস্তায় প্রায় গরু ঘুরে বেড়াতো। মাঝে মাঝে হঠাৎ একটা ষাঁড়, ভীষণ রকম পার্সোনালিটি ষাঁড়টার, এত গম্ভীর, লোকে সবাই ভয় পেত। ও রাস্তা দিয়ে একবার ঘুরে যেত। একদিন ক্লাবের সামনে এমনই এক ষাঁড় দৌড়ে এলো। সবাই ছুটোছুটি করতে লাগলো। পাপড়ি ভয় পেয়ে এসে আমার পাশেই দাঁড়িয়েছিল। সেই প্রথম মনে হয়েছিল আমি যেন ওর একটু ভরসার জায়গা। তারপর ক্লাবে নানা কথা রটতে শুরু করলো। কিছুদিন পর একদিন মজুমদার সঙ্গে আমার দেখা হলো। মজুমদা ক্লাবেরই একজন হর্তা। তিনি বললেন, কি ব্যাপার, নাটক ছাড়া আসতে নেই বুঝি? তুমি তো আসছোই না, তুমিও আসছো না, পাপড়িও আসছে না। কি বলবো, পাপড়ির কথা তো আমি বলতে পারবো না। আমি একটু লজ্জা পেয়ে বলেছিলাম, মদনদা আমার সামনে পরীক্ষা। মদনদা হেসে ফেলেছিলেন। দেখিস, একটা কথা বলে দিই, ওদের বাড়িতে যেন তুই যাস না। ওদের মানে হচ্ছে পাপড়ি। তারপর 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 আরও কিছুদিন গেল। ক্লাস 9-এ ওঠার পর ক্লাবে যাওয়া আমার প্রায় বন্ধ হয়ে গেল। পাপড়িকে মাঝে মধ্যে দেখি গাড়িতে চলে যাচ্ছে বা
বা চলে আসছে। একদিন দুপুরে স্কুল থেকে ফিরছি, হঠাৎ পেছন থেকে একটা গাড়ির হর্ন। ফিরে দেখি সেই গাড়ি, ভেতরে পাপড়ি, সঙ্গে বোধহয় ওর মা। পাপড়ি গাড়ি থেকে নেমে এসে বলল, শোনো, আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দেবে রবি ঠাকুরের নাটকের ওপর। ওর মাও এলেন, বললেন, তুমি করতে পারবে তো? তখন পাপড়ি বলে, মা তুমি কাকে বলছো? আমাদের ক্লাবে সবচেয়ে ভালো অভিনয় করে উনি। আমি শুধু বলেছিলাম, লেখা কোথায় দেব? পাপড়ি হেসে বলেছিল, আমি নিয়ে নেব। আমি দেখো ঠিক নিয়ে নেব, তুমি শুধু লেখা আরম্ভ করে দাও। তারপর একটা ঘটনা ঘটল। একদিন পাপড়ি আমাদের বাড়িতে এসেছিল। আমি তখন বাড়িতে ছিলাম না। আমাদের তখন মাত্র একটা ঘর। সেই ঘরে বাবা, মা আর আমি থাকতাম। মা দরজাটা খোলা রেখেই দাঁড়িয়েছিল। পাপড়ি এসেছিল, এসে জিজ্ঞাসা করতে গেল যে আমি আছি কি না। এই ফাঁকে খোলা দরজা দিয়ে ও ঘরের ভেতরটা দেখতে পেল আমাদের বাস্তবটা। তারপর আর সে আসেনি। সময় কেটে গেছে, অনেক দিন, স্কুল থেকে কলেজ, তারপর চাকরি, বিয়ে, সংসার, ছেলে মেয়ে। কিন্তু ছোটোবেলার পাপড়িকে কিন্তু আমি ভুলিনি। অনেক বছর পরে একদিন গড়িয়াহাট মার্কেটে হঠাৎ ওকে দেখা পেলাম। চোখে মুখে বয়সের ছাপ, মাথায় সাদা চুলের গোছা। আমরা দুজনেই একে অপরকে চিনে ফেলেছিলাম। আমি দাঁড়িয়েছিলাম, ওকে দেখেও না দেখার ভান করে কিরম একটা করলো। মানে আমি কিন্তু কথা বলতে চেয়েছিলাম। ও কী করলো, মোবাইলটা হাতে নিয়ে কথা বলতে আরম্ভ করলো, কথা শুরু করে দিল। তবু কিন্তু বুঝেছিলাম আমি, কেন না ওর চোখের মণিটা একবার আমার দিকেই ঘুরছিল। কথা হয়নি সেদিন, হয়তো আর কোনো দিন হবেও না। শুধু মনে হলো, শৈশবের কিছু সম্পর্ক থাকে যাদের কোনো নাম হয় না। তারা এক সময় হঠাৎ এসে জীবনে একটু আলো ফেলে যায়, তারপর চুপচাপ সরে যায়। মনে রেখে যায় এক টুকরো নীরবতা। সেই নীরবতাকে সঙ্গে নিয়েই আমি অনেকগুলো দিন কাটিয়ে দিলাম। হঠাৎ মনে হলো যে আমার সঙ্গে তো পাপড়ির দেখা হয় না। কী হবে, দেখা হলেও তো কথা বলবে না। থাক, ওর সংসার নিয়ে আছে, আমি আমার সংসার নিয়ে থাকি। তো আমি ওই সাদার্ন এভিনিউতে হাসির একটা ক্লাব আছে, লাফিং ক্লাব। শরীর স্বাস্থ্যের জন্য সবাই করে। তো আমি সেই ক্লাবে যাই, সপ্তাহে 3 দিন যাই। হাসি, শরীর ভালো থাকে, হার্ট ভালো থাকে, সব ভালো থাকে। আমি যাই, প্র্যাকটিস করি, আবার হাঁটতে বাড়ি চলে আসি। একদিন সকালবেলা ক্লাস শেষ করে ফিরছি, হঠাৎ দেখি একটা গাড়ি
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, বোধহয় স্টার্টটা ফেল করেছে। আমি তাকাইনি তো, রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড়িয়ে আছে। তখন গাড়ি থেকে একজন ভদ্রলোক নামলো, দেখে বললো, মিস্টার মিস্টার প্লিজ প্লিজ হেল্প আস, প্লিজ হেল্প আস, গাড়িটা আটকে গেছে। আমার কিন্তু গাড়ি ধাক্কা দেওয়ার বয়স নেই। উনি ডাকলেন, আমি গেলাম, দেখলাম গাড়ির মধ্যে একজন ভদ্রমহিলা গাগলস পরে আছে, মাথায় ঘোমটা দেওয়া। উনি নেমে দাঁড়ালেন, আর মোস্ট প্রবাবলি ওর হাজবেন্ডই হবে। ও নেমে স্টিয়ারিংটা ধরে ধাক্কা দিতে লাগলো, আমি পেছন দিক থেকে ধাক্কা দিতে লাগলাম। একটুখানি ধাক্কা দিতেই গাড়িটা স্টার্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভদ্রলোক স্টার্টটা চালু রেখে দরজাটা বন্ধ করে এগিয়ে এসে বলল, কাকা খুব ভালো সার্ভিস দিয়েছেন, বলে পট করে পকেট থেকে 50 টাকা আমাকে দিল, দিয়ে বলল, আপনি এখান থেকে রিক্সা করে বাড়ি চলে যান। আমি বললাম, আমি রিক্সা করে বাড়ি যাব আর আপনি আমাকে টাকা দেবেন? কেন না, আপনার গাড়ি আমি ঠেলেছি। সরি স্যার, টাকাটা রেখে দিন, আমি যেতে পারবো। ঠিক ব্যাক করছি, তখন আমার মনে হলো ওই যে ম্যাডাম, মোস্ট প্রবলি ওর স্ত্রী, ওকে অ্যাডভাইস করছে ইশারায় কিছু একটা। ভদ্রলোক ছুটে এলেন, এসে বললেন, শুনুন, আপনারা কাজ করুন, আপনি রিক্সা না, এই 200 টাকা রাখুন, আপনি ওই একটা ট্যাক্সি ডেকে চলে যান, হ্যাঁ, তাতে আপনার এটা কম পড়বে, মানে আপনার যে ঝক্কিটা কম পড়বে শরীরের ওপর, বয়স তো হয়েছে। আমি 200 টাকাটা ওকে ফেরত দিয়ে দিলাম, বললাম, আমার টাকা লাগবে না, গাড়ি ঠেলতে আমি টাকা নিই না। আসলে ওর ভদ্রমহিলা, মানে ওনার স্ত্রী ওকে বলেছে, তুমি 200 টাকা দিয়েছো। আমার হঠাৎ চোখ গেল ভদ্রমহিলার দিকে, মাথার ঘোমটা খোলা, চোখের গাগলসটা নামানো। আমি কিন্তু স্পষ্ট দেখলাম ও পাপড়ি আমার ফেলে আসা জীবনের একটা নুড়ি পাথর। আমি কি বলবো জানি না, কি বলবো ভাবছি। আমি তখন ভাবলাম একটা কিছু বলা দরকার। আমি বললাম যে, আমি আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো। তখন উনি বললেন, আমার স্ত্রী আপনাকে চেনে না। চিনতে লাগবে না, আমি শুধু ওনাকে ধন্যবাদ দেব যে উনি আমাকে 200 টাকা পারিশ্রমিক দিচ্ছেন, যেটা উনি দিচ্ছেন কিন্তু আমি নিতে পারছি না। বলে আমি এগিয়ে গেলাম, গিয়ে বললাম, সেদিন খোলা দরজা দিয়ে যে অভাবটা আপনি আমার বাড়ির দেখেছিলেন, ওটা ছিল বাস্তব। আজ কিন্তু সেটা নেই। আর ওই সেদিনের অভাবটাকে আজকে আপনি কি টাকা দিয়ে পূরণ করতে চাইছেন? না, হয় না। আমি চললাম। আর এরপর আপনি যদি আমার ধারে কাছেও থাকেন, আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনাকে বিরক্ত করব না। আমার যা শেখা হয়ে গেছে।